আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে সহিংসতায় 4 জেলায় 6 জন নিহত। দুঃখ প্রকাশ ইসি সচিবের। ভোট সুষ্ঠু হওয়ার দাবি। ইউপি নির্বাচনে ঝগড়াঝাঁটি স্বাভাবিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দরকার, মত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। রাজধানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় 5 আসামি খালাস। 3 দিন পর ধর্ষণের আলামত না থাকায় মামলা না নেওয়ার সুপারিশ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফ্রান্সের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 177 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। ইউপি নির্বাচনের সহিংসতায় দেশের 4 জেলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এর মধ্যে নরসিংদীর রায়পুরায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে প্রাণ হারিয়েছে 3 জন। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় 3 জন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। মাদারীপুরের সাহেবরামপুর ইউনিয়নে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহী 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় শতাধিক বোমা বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। আহত হয় অন্তত 10 জন। প্রায় 1.5 ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি বাজারে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে জড়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। স্থানীয়রা জানায়, এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়। পরে জাহাঙ্গীর ও দুলাল নামে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হয় কমপক্ষে 20 জন। সংঘর্ষের কারণে সেখানেও ভোটগ্রহণ প্রায় 1.5 ঘণ্টা বন্ধ থাকে। চট্টগ্রামের লেলাং ইউনিয়নে সংঘর্ষে মাতে 2 মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ সময় ছুরিকাঘাতে শফি নামে একজন নিহত হয়। আহত হয় আরও 3 জন। এছাড়াও সোনাইছড়ি ইউনিয়নে সংঘর্ষ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1 ঘণ্টা অবরোধের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী 4 ইউপি প্রার্থীকে আটক করে পুলিশ। সহিংসতার কারণে বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট বন্ধ থাকে 1 ঘণ্টা। মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্র দখলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর 17 কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ফেনীতে কয়েকটি জায়গায় কেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার মানিকারচর ইউনিয়নে সহিংসতায় 1 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নে ভোট চলাকালে মৃত্যু হয় 1 জনের। পুলিশ সহ আহত হয় অন্তত 12 জন। এদিকে হবিগঞ্জের জলসুখা ইউনিয়নে ভোট গণনা চলাকালে সংঘর্ষ বাধায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। আহত হয় অর্ধশতাধিক। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ব্যালট পেপার পুড়িয়ে দেয়। স্থগিত করা হয় সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল। এছাড়াও নাটোর, গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার ইউনিয়নে নির্বাচন চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত এসব সংঘর্ষের বাইরে অধিকাংশ স্থানে সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া গেছে। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিয়ম শৃঙ্খলা মেনে ভোট দিতে দেখা গেছে সবাইকে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ইউপি নির্বাচনে 6 জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরবর্তী এক ব্রিফিংয়ে কমিশনের সচিব বলেন, 834 ইউনিয়ন পরিষদের 8400 কেন্দ্রের মধ্যে মাত্র 10টি কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের খবর এসেছে। তিনি বলেন, ওইসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে পুনর্নির্বাচন দেয়া হবে। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিগত নির্বাচনগুলোর মূল্যায়ন করে আগামী নির্বাচনকে আরও সুন্দর করার চেষ্টা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনটি ঘরে ঘরে কিন্তু প্রতিযোগিতা হয়, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। প্রভাব বিস্তার করার একটা প্রতিযোগিতা কিন্তু ইউনিয়ন পরিষদের মধ্যে থাকে এবং প্রার্থী যারা তারা অতি আবেগী হয়ে যান বিজয়ের জন্য। এই সকল কারণেই কিন্তু এই যে নির্বাচনী সহিংসতা হয়ে থাকে। যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য নির্বাচন কমিশন মনে করে এই ঘটনাগুলো না ঘটলে আরো ভালো হতো।
এদিকে দ্বিতীয় দফায় 834টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এর মধ্যে কেবল 26টি ইউনিয়নে ইভিএমে আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী 3,310 জন। তাদের মধ্যে 81 জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি ও কোস্টগার্ড। আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দরকার বলে মনে করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এসব নির্বাচনে সবসময় ঝগড়াঝাটি হয়ে থাকে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিত্যদিন ঘটছে সহিংসতা, বাড়ছে প্রাণহানি ও হতাহতের সংখ্যা। নির্বাচনে বেশিরভাগ জায়গায় সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগের একাধিক গ্রুপের মধ্যে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী একে স্বাভাবিক বলেই মনে করছেন। এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এটা সবসময় একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন, সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে করা হয়, ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়, সেটাই করা হয়েছে। তবে ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহায়তার জন্য একজন প্রতিমন্ত্রী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। যে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী সংঘর্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, নির্বাচন হচ্ছে, আমাদেরকে দায়িত্বশীল হওয়া উচিত না? উনি দায়িত্বে সফল বলেই কিন্তু দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে এটা নাই। কিন্তু ওনার এখন যে বয়স, এখন যে তার দায়িত্বের পরিধি, একজন বীর মুক্তিযোদ্ধা, এত বড় মন্ত্রণালয়, এত দেশের এত জনসংখ্যা, সেখানে তাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, পরামর্শ করার জন্য, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটা যদি বিবেচনা করেন ভালো হবে বলে আমার মনে হয়। আপনাকে যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রস্তাব দেওয়া হয়, আপনার এই কথার সরাসরি উত্তর আমি ওভাবে দিতে পারবো না। উনি যা বলবেন আমি তাই করব, মাথা পেতে নিব। যে কোনো পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আরও সহনশীল হবার আহ্বান জানান এই প্রতিমন্ত্রী। একটা মেম্বার না হলে কি হবে? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মেম্বার হলেই বা কি হবে? ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর বনানী কার্যালয়ে তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকারি দলের প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সহিংসতার দায় সরকারকেই নিতে হবে বলে এ সময় মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। স্বাস্থ্য খাতে দুর্নীতি দূর করে করোনাকালে সরকারকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। যেখানে প্রতিযোগিতাই হওয়ার কথা নয়, প্রতিযোগিতা হলেও সরকারি দলই বেশিরভাগ জায়গায় জেতার কথা, সেখানে পর্যন্ত আমরা দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সর্বশেষ এই নির্বাচন কমিশন দিয়ে যে নির্বাচন সংগঠিত হচ্ছে, এটা নির্বাচনের নামে একটা প্রহসন হচ্ছে। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচন করা, নির্বাচন কমিশনের কাজ যেখানে নির্বাচনের সহিংসতা বন্ধ করা। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার 2 বন্ধু সহ 5 আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় বিচারক বলেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা করে আদালতের সময় নষ্ট করা হয়েছে। একই সাথে 72 ঘন্টা পার হলে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় না, তাই এই সময়ের পর মামলা না নিতে সুপারিশ করা হয়েছে। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এর আগে 2 দফায় মামলার রায় ঘোষণা পেছানো হয়। আসামিদের উপস্থিতিতে দুপুর 1:15টার দিকে রায় পড়া শুরু করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রায় আদালত বলেন 22 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা, পারিপার্শ্বিক অবস্থা, মেডিকেল ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়নি। ঘটনার 38 দিন পর মিথ্যা তথ্য দিয়ে মামলা নেয় তদন্ত কর্মকর্তাকে ভৎসনা করেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 5 আসামিকেই খালাস দেয়া হয়। পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ পারে নাই, মিথ্যা প্রমাণিত হয়েছে, যার কারণে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদেরকে বেকসুর খালাস প্রদান করেছেন। আদালত বলেন, প্রকৃত ধর্ষণের মামলারই যেখানে ঠিকমতো বিচার করা যায় না, সেখানে এমন মামলা করে আদালতের সময় নষ্ট করা হয়েছে। 72 ঘন্টা পার হলে ধর্ষণের মামলা প্রমাণ করা যায় না বিধায় ওই সময়ের পর মামলা না নিতে সুপারিশ করা হয় রায়ে। সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হলে তা ধর্ষণ হয় না বলেও পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল। 72 ঘন্টা বিষয়টা বলছে যে একটা মানুষ, একটা লেডি ধর্ষিত হলে 72 ঘন্টা তারই পাওয়া যায়। এই 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি, যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবে। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি এ মামলা মিথ্যা নয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান তিনি। মিথ্যা মামলা হলে মাননীয় আদালত আমাদের বিরুদ্ধে 17 ধারার প্রসিডিং করার জন্য বলতেন, যেহেতু আদালত 17 ধারার কথা বলেন নাই, অতএব এটা মিথ্যা মামলা নয়। আমাদের সার্কামেন্টারি এভিডেন্স ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা শাহরিয়ার যে বান্ধবী ছিল স্নিগ্ধা, তাকে এই মামলায় সাক্ষী করে নাই। শাহরিয়ার তাকে এই মামলায় সাক্ষী করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে তাকে আমরা আদালতে উপস্থাপন করতে পারিনি। 2017 সালের 28 মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে বন্ধুর সাথে জন্মদিনের পার্টিতে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। 6 মে বনানী থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন এক ছাত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর নিয়ে প্যারিসের সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, ফ্রান্স বিশ্বাস করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো সম্ভব। এর আগে ফ্রান্সের সিনেটে বাংলাদেশ বিষয়ক গ্রুপের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট। ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণে 5 দিনের সফরের অংশ হিসেবে বুধবার সে দেশের সিনেট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ বিষয়ক গ্রুপের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে মানপত্র পাঠ করা হয়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, দুই দেশের মধ্যে কোঅপারেশন বাড়ানো, রোহিঙ্গা বিষয়ে আলোচনা হচ্ছে তাদের সাথে। এর থেকে তারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ের অবস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন। 2 দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সহ রোহিঙ্গা ইস্যুতে আলোচনার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। আমরা কোনো ফয়সালা পাইনি, তবে ফ্রান্স বলেছে তারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য, তারা বলেছে যে এই ইস্যুটা তারা জোরদার আরো জোরালোভাবে তুলে ধরবে, এবং তারা বিশ্বাসও করে যে দে শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ভর করবে তারা তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর এখন উপযুক্ত সময়। তবে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সে দেশের সামরিক শাসকদের সাথে সরাসরি কোনো আলোচনা করা সম্ভব হয়নি বলেও জানান মন্ত্রী। এদিকে কোভিড ব্যবস্থাপনা, পানি ও বিমান চলাচল খাতে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে ফ্রান্সের সাথে 3টি চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুসারে করোনা মোকাবেলায় বাজেট সহায়তা হিসেবে 20 কোটি ইউরো দেবে এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট। আপেল মাহমুদ, এটিএন বাংলা। ঢাকায় শুরু হলো ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি। সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তথ্য প্রযুক্তির হাত ধরে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। একই সাথে এই খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। ফজল রাব্বি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 2008 সালে বাংলাদেশ পায় ডিজিটাল বাংলাদেশের রূপরেখা। এর 1 যুগ পর তথ্য প্রযুক্তি দিয়ে বদলে যাওয়া বাংলাদেশে শুরু হলো এ খাতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি। আমাদের এই হাইটেক পার্কগুলো যখন বাংলাদেশের 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার সবগুলো প্রতিষ্ঠিত হবে, আমরা 25 সালের মধ্যে আমরা 30 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান ইনশাআল্লাহ সৃষ্টি করতে পারবো। সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ বাংলাদেশের সামনে সুযোগ এনে দিয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার। আমাদের
সামনে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগামী প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। দেশের মোট জনসংখ্যার 65% বয়স 35 বছরের নিচে। এই বিশাল যুব সম্প্রদায়কে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি এর টেকসই ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন রাষ্ট্রপতি। উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি উদ্ভাবন বা আমদানি যথেষ্ট নয়, বরং এর টেকসই ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্থানীয় টেকসই প্রযুক্তির উদ্ভাবন, প্রসার ও ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বুকে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি উন্নয়নশীল দেশের মডেল হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। 4 দিনের এই কংগ্রেসে যোগ দিচ্ছেন ইন্টারনেটের জনক রবার্ট কান, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর উদ্ভাবক স্যার টিমোথি বার্নার্স-লি এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ 123 জন দেশি বিদেশি অতিথি। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে তথ্য প্রযুক্তির উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির মিনিস্ট্রিয়াল কনফারেন্সে তিনি একথা জানান। তিনি বলেন, প্রযুক্তি পণ্য নকল নয়, উদ্ভাবনে জোর দিচ্ছে বাংলাদেশ। ফজলে রাব্বির আরেকটি রিপোর্ট। ব্যবসা, প্রশিক্ষণ, জন্মসনদা সরকারি সেবা দিতে ফিলিপিন্সে ব্যাপক সাড়া ফেলেছে ডিজিটাল বাংশামোড়া পোর্টাল। বাংলাদেশের ই-গভর্নমেন্ট পোর্টালের আদলে দেশটি তৈরি করেছে এই পোর্টাল। আবার বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে UNDP সহায়তায় সোমালিয়া চালু করেছে পোর্টাল সার্কোয়াবুর। WCIT সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য ও টেকসই ডিজিটাল সোসাইটি নিয়ে আয়োজিত মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এই দুই দেশের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, প্রান্তিক পর্যায় পর্যন্ত তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ। এখন দৃষ্টি প্রযুক্তিপূর্ণ উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণের দিকে। Rather than seeing, say, made in Vietnam, made in China on your smartphones, on your hard drives, you will see made in Bangladesh. জয় বলেন, যারা দূরদৃষ্টি নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তিপূর্ণ উদ্ভাবন করবে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই কেবল বিদেশি বিনিয়োগ নয়, উদ্ভাবনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন এই প্রযুক্তিবিদ। Whoever develops the future technologies will lead the way in the digital sector. And I believe that by working together, by collaborating, we can build those technologies ourselves. গায়ানার স্বাস্থ্যমন্ত্রী, সোমালিয়ার তথ্য প্রযুক্তি মন্ত্রী, মালদ্বীপের জলবায়ু বিষয়ক মন্ত্রী, বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ও WSIS এর প্রেসিডেন্ট কনফারেন্সে নিজস্ব মতামত তুলে ধরেন। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এছাড়াও যে কোনো অপশক্তি মোকাবেলায় রাজপথে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন সংগঠনের নেতারা। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ ৭৫-এর ১৫ই অগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগ। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে, সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে যুবলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অতীতের মতো এখনও বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে সংগঠনটির বিরুদ্ধে। এ সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার কথাও বলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। দ্রুত সময়ের মধ্যে রাজধানীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নির্ধারিত কেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। অ্যাপসের মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সৃষ্ট জটিলতার দায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলেও এ সময় দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা শেষে সব কথা জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর ৮টি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা যাতে সহজে টিকা পায় সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকা পেলে দ্রুত সময়ে শুরু হবে এই কার্যক্রম। কোন স্কুলে কবে যাব সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিবে, সেই লিস্ট অনুযায়ী আমরা সেই স্কুলে যেয়ে টিকা দিয়ে আমরা টিকার কার্যক্রম শেষ করে আমরা অন্য স্কুলে যাব, এটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে শিক্ষার্থীরা যে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধনের দায়িত্ব আইসিটি মন্ত্রণালয়ের। এ ধরনের জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে। যদি নিবন্ধন না করতে পারে সেটা তো আমরা জানাই শিক্ষা মন্ত্রণালয়কে, আইসিটি মন্ত্রণালয়, যে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। কিন্তু টিকা দেওয়ার বিষয়ে কোনো ঘাটতি নাই, টিকা দেওয়ার বিষয়ে কোনো রকমের সমস্যা নাই। এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জানান, আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। বর্তমানে দেশে এই রোগীর সংখ্যা ১ কোটিরও বেশি। এই বিষয়ে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা এটাও বলেছিলাম যে যারা জন্মগত ডায়াবেটিস বা বাচ্চারা ডায়াবেটিস যারা অ্যাফোর্ড করতে পারে না ইনসুলিন, তাদেরকে ফ্রি দেওয়া। সভায় বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিক রোগী সঠিকভাবে শনাক্ত করে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। নিয়ন্ত্রণে রাখতে না পারলে হার্ট ও কিডনি রোগের মতো মরণব্যাধির নীরব ঘাতক হিসেবে কাজ করে এই রোগ। অনেক বেশি প্রবলেম ডায়াবেটিস। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৯০৭ জনে। ২৪ ঘন্টায় ১৯,৫৪৪ জনের নমুনা পরীক্ষায় আরও ২৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.21%। এ সময় সুস্থ হয়েছেন আরও ২৩১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫,৩৫,০০০-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে পরিস্থিতির কারণে সিপাহী বিপ্লব হয়েছিল, আজকে আবারও সে পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ। তার ভাষায়, সরকার গণতন্ত্রকে হরণ করে আবারও বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। দেশকে বাঁচাতে সরকার পতনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ৭৫-এর একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা ব্যবস্থা এখানে প্রবর্তন করবার জন্য খুব গভীর চক্রান্ত হচ্ছে। গত এক যুগে আমাদের সমস্ত যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলোকে হরণ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭১ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর ৩৯ রানে বিদায় নিল। এবারের বিশ্বকাপের নিজের তৃতীয় 50 তুলে নেন রিজওয়ান। ৫২ বলে ৬৭ রানে তার বিদায়ের পর পাকিস্তানকে বড় পুঁজি পাইয়ে দেন ফখর জামান। ৩২ বলে ফখরের অপরাজিত ৫৫ রানে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মিলন মেলা হলো ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের। সে দেশের প্রথম শিক্ষামন্ত্রী ও আইসিসিআর এর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এখন পর্যন্ত ভারত সরকারের বিভিন্ন শিক্ষার সুবিধা পেয়েছেন ১০,০০০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। সুবর্ণ জয়ন্তী সহ আরও নতুন বৃত্তি কর্মসূচি চালুর কথাও জানানো হয় অনুষ্ঠানে।
মিলন মেলায় ভারতীয় ডেপুটি হাই কমিশনার ডক্টর বিনয় জর্জ বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল শামস পরশ। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ ও বাপা মজুমদার সহ অনেকে সঙ্গীত পরিবেশন করেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ঔষধ মোলনুপিরাভি দেশে নিয়ে এলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ক্যাপসুলটি বাজারে পাওয়া যাবে মোলভির নামে। মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্টের ডিরেক্টর এরিক এস চৌধুরী। বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন মার্কেটিং ডিভিশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুজ্জামান। ৮ নভেম্বর স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এর উৎপাদন ও বাজারজাতের জরুরি অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে ৪ নভেম্বর মোলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। গবেষণায় দেখা যায় মার্কিন প্রতিষ্ঠান মার্ক এবং রিজ ব্যাকের তৈরি ক্যাপসুলটি ব্যবহারে রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু হার ৫০% কমিয়ে আনা সম্ভব। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে সৌদি আরব। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশ। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় দক্ষ পেশাজীবীরাই সৌদি নাগরিকত্ব পাবেন। সৌদি সরকারের ভিশন 2030 বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চোকসদের আকৃষ্ট করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট FWD ক্লার্ক। তার বয়স হয়েছিল 85 বছর। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই মারা যান এই বিশিষ্ট রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 1993 সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের এই জনক। নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্কের সমন্বিত প্রচেষ্টাতেই দেশটিতে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটে। 1989 থেকে 1994 সাল পর্যন্ত FWD ক্লার্ক দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 94 থেকে 96 সাল পর্যন্ত ছিলেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে। 97 সালে রাজনীতি থেকে অবসর নেন ডি ক্লার্ক। আবারও আলোচনায় এলো রেহানা মারিয়াম নূর। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্কার খ্যাত আপসা অর্জন করল বাংলা চলচ্চিত্রটি। সেরা পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রী দুটি প্রধান ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ছবিটি। সর্বোচ্চ প্রশংসিত হিসেবে এই সম্মাননা পান ছবির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব। পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত 3 দিনের উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, কথা সাহিত্যিক ও পদক্ষেপ বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সেলিনা হোসেন, বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ.ম আরেফিন সিদ্দিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরে ওয়ানডে ম্যাচ রাখার পরিকল্পনা বিসিবির। ক্রিকেট বোর্ডের এক সভা শেষে কথা জানান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বিসিএল এর নতুন আসর শুরু হবে আগামী মাস থেকে। সেখানে 4 দিনের ম্যাচের পাশাপাশি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান তিনি। ঘরোয়া ক্রিকেটে প্রতি বছরই স্পোর্টিং উইকেট বানানো নিয়ে আলোচনা হয়, তবে এবার তা কার্যকর করা হবে বলেও জানান সাবেক অধিনায়ক। এছাড়া বিসিএল এবার কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে বলে জানান খালেদ মাহমুদ। করবে কারণ আমরা বেটার উইকেট তৈরি করতে পারি, বাউন্সার উইকেট তৈরি করতে পারি। উই হ্যাভ টু প্লেয়ার এখন থেকে যে মাঠে আমরা খেলা দিব, রেস্ট দিয়ে মাঠগুলো খেলা গেলে ডেফিনেটলি সেটা ভালো হবে। এই ওয়ানডে ফরম্যাটের কথা আমরা চিন্তা করেছি, যেহেতু ওয়ানডে কোনো খেলা নাই এর মধ্যে প্রিমিয়ার লিগের আগে ওনারা চাচ্ছিলেন টি20, কারণ আমাদের হয়তো সময়ও নাই যে আমরা সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে পারবো, এই টাইমটাও নাই, কারণ বিপিএল আছে আবার সামনে, ক্যালেন্ডারটা টাইট হয়ে গেছে আসলে এবার। এটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সহিংসতায় 4 জেলায় 6 জন করে নিহত, দুঃখ প্রকাশ ইসি সচিবের, ভোট সুষ্ঠু হওয়ার দাবি। ইউপি নির্বাচনে ঝগড়াঝাটি স্বাভাবিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দরকার, মত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। রাজধানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় 5 আসামি খালাস। 3 দিন পর ধর্ষণের আলামত না থাকায় মামলা না নেয়ার সুপারিশ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফ্রান্সের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং টি20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের দেয়া 177 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।